নমস্কার। এখন আমাদের সামনে উপস্থিত আছেন ইতিহাসের একজন প্রসিদ্ধ অধ্যাপক। ওনার নাম হলো আহ, অরবিন্দ পাত্র। উনি আমাদেরকে বর্তমান সময়ে যে ভারতে যে কৃষক আন্দোলন হচ্ছে সেই ব্যাপারে অবগত করবেন। বলুন। নমস্কার। অচিন্ত, তুমি যে আমাকে এই বিষয়টা বলার জন্য সুযোগ দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ বিষয়ে একসময় আমি যথেষ্ট চিন্তা ভাবনা করতাম যে কৃষকের দুরবস্থা কেন, যারা আমাদেরকে অন্ন দেয়, যারা আমাদের ভগবান, অর্থাৎ যারা পুরোপুরি পালনকর্তার ভূমিকায় অবতীর্ণ, তাদের কেন এত দুঃখ। তো অনেক চিন্তাভাবনা করেছিলাম যে কী করলে এটাকে দূর করা যায়। সেই চিন্তাভাবনা করতে গিয়ে দেখলাম যে এদের একমাত্র উপায় হলো এদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেওয়ার। যে মধ্য সত্যভোগী কিছু লোক থাকে, অর্থাৎ দালাল, হিন্দিতে যাকে বিচলিয়া, ইংরেজিতে যাকে বলা হয় ব্রোকার, এই লোকগুলোর হাত থেকে এদেরকে মুক্তি কী করে দেওয়া যায়। কারণ কম দাম দিয়ে মাঠ থেকে এরা ফসল কিনে নিয়ে বাইরে নষ্ট করে দেয় কিছু ফসল, এবং তারপরে বাজারে একটা ক্রাইসিস তৈরি করে ফসলের দাম অত্যন্ত বাড়িয়ে দেয়। মোটামুটি সারা বছরই আমরা যে সমস্ত শাকসবজি খাই তা প্রায় 40-50 টাকার মধ্যেই থাকে। শুধু শীতকালের কটা দিন হয়তো 20-25 টাকা করে হয়। ভারতবর্ষ শস্য শ্যামলা দেশ, সুজলা সুফলা দেশ। সেই দেশের মানুষজন কেন এত দাম দিয়ে ফসল কিনে খাবে? হ্যাঁ, খাক না, খেতেই পারে, দাম দিতেই পারে, কিন্তু এই ক্রাইসিসটা কেন কৃষকরা তৈরি করছে না? মাঝখান দিয়ে কতগুলো অসভ্য লোক, বাপ 14 পুরুষের কিছু টাকা, যারা হয়তো গুন্ডামি করে, চুরি ডাকাতি করে রেখে গিয়েছিল, অপরকে ঠকিয়ে রেখে গিয়েছিল, জমিয়ে রেখেছিল, সেই টাকাকে ব্যবহার করে এই সমস্ত অসভ্য শিক্ষিত লোকেরা, যারা কৃষকদেরকে শোষণ করে যায় যুগ যুগ ধরে। আর আজকে যে সমস্যাটা, এই যে দালালের সমস্যাটা, এটা কিন্তু আজকের নয়, এটা হাজার 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 হ্যাঁ, হাজার বছরের সমস্যা। একটু হ্যাঁ এরকম জোরে বলুন স্যার, সুবিধা হবে। হ্যাঁ। হুম। হাজার 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 বছরের সমস্যা। এটা এত সহজে দূর করা যাবে না। কারণ এই লোকগুলোও তো একটা সময় বাজার নিয়ন্ত্রণ করেছে। অতএব এদের হাত থেকে কেড়ে নিতে হলে অনেক বুদ্ধি ধরতে হবে, অনেক পন্থা পদ্ধতি অবলম্বন করতে হবে। আইনও দরকার। মোদী সরকার যে আইনগুলো করেছেন বিচলিয়া থেকে বা দালাল থেকে মুক্তি দেওয়ার জন্য, খুবই ভালো, খুবই ভালো। যেটা আমার এতদিনের আশা ছিল যে এদের থেকে মুক্তি দিই। কারণ কৃষক যতক্ষণ না নিজের ফসলের দাম নিজে নির্ধারণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত হবে না। মান্ডির কাছে যখনই যাবে, মান্ডি তাকে যে দাম দেবে সেই দাম দিয়েই তাকে নিতে হবে, মানে তাকে বেচতে হবে। এটা বললে হবে, কৃষককেই দাম নির্ধারণ করতে হবে। এবারে কৃষককে কি করতে হবে? কৃষককে করতে হবে এই
মোদী সরকার যেটা করলেন যে প্রাইভেটেও তুমি বেচতে পারো, আবার এপিএমসি বা মান্ডি হাউসগুলোতেও তুমি বেচতে পারো। আরও একটা ক্লজ জুড়ে দিলে পারত সে, যে তুমি ইচ্ছা করলে তোমার ফসল 10% মাঠেও তুমি নষ্ট করে দিতে পারো। এই পয়েন্টটা কিন্তু কেউ দেখছে না। মানে আপনি বলতে চাইছেন স্যার যে টোটাল উৎপাদিত একটা ফসল হলো একটা কৃষকের 10%, 10 ভাগের 1 ভাগ সে নষ্ট করে ফেলবে। হ্যাঁ, মাঠেই নষ্ট করে দিই। এতে কি মানে এতে বিরাট সুবিধা আছে, কারণ আমাদের ভারতের হচ্ছে একটা আদর্শ আছে, আমরা কিন্তু প্রকৃতিকে শোষণ করব না, আমরা কিন্তু দহন করব। ইউরোপের সঙ্গে আমাদের এটাই পার্থক্য। নব্য সভ্যতার সঙ্গে ভারতীয় সভ্যতার এটাই পার্থক্য, শোষণ আর দহন। আমরা কিন্তু দহন করি। আমি যদি সব তুলে নিয়ে চলে আসি, ভূমাতাকে কিছু না দিই, এটা তো একটা মহা পাপ হয়। ভূমাতা মানে সে যে ভূমাতা খাবেন তা নয়, সেখানে আরও পশু পাখি তারাও খাবে, তারাও বিষ্ঠা ত্যাগ করবে, মূত্র ত্যাগ করবে, সেগুলো কিন্তু জমির সার হবে। আর ওই যেটা পচে যাবে তাতে জমির উর্বরতা অনেক বাড়বে। পরের বছর তার যে সারের খরচটা ছিল, সেই খরচ কিন্তু অন্তত 50-60% কমে যাবে। তাহলে কৃষক একই সঙ্গে তার দুটো লাভ করে নিতে পারে, যে কিছু ফসল মাঠে নষ্ট করে দেওয়া, ভূমাতাকে দান করা, তাহলেই সে বাজারে ক্রাইসিস তৈরি করতে পারবে। সে প্রাইভেট আসুক, মান্ডি হাউস আসুক, সবার কাছে সে কিন্তু ইচ্ছে মতো দাম ধার্য করতে পারবে। এটা কেন পারে না ওরা? এটাই কারণ হলো যে কৃষকদের মধ্যে কোনো ঐক্য নেই। এই কাজটা কিন্তু একটা কৃষকের একার দ্বারাই নয়, এটা একদম পুরো মহল সবাই মিলে এটা কিন্তু একভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, রূপায়ণ করতে হবে, না হলে কিন্তু এটা হবে না। সেই কারণেই যেহেতু কৃষকের মধ্যে কোনো ঐক্য নেই, কৃষকের মধ্যে সত্যিকারের কোনো ঐক্য নেই। এটা একদম স্যার ঠিক কথা বলেছেন। এত বড় দেশ আমাদের ভারতবর্ষ, খণ্ডিত হওয়ার পরেও, পাকিস্তান বাংলাদেশ বের হওয়ার পরেও আমাদের দেশটির আয়তন 7ম স্থানে রয়েছে, এবং এত বড় দেশের এতগুলি রাজ্যের সামগ্রিক যে কৃষক সমাজ, সেটা এক করা কিন্তু একটা বিশাল বড় কর্মযজ্ঞ। সেইটাই কৃষক সংগঠনগুলো যারা বড় বড় কথা বলছে সরকারের সঙ্গে, আজকের 1 মাস 1.5 মাস ধরে যে বাঁদরামো করে যাচ্ছে, আসল কাজ কিন্তু এইটাই। এসব না করে এখানে তো পুরোপুরি রাজনীতি চলছে, যে যাদের জমি হারিয়ে গেছে তারা এই কৃষকের মাথায়, কৃষকের কাঁধে বন্দুক রেখে তাদের আবার জমি ফেরত পেতে চাইছে। এটা কৃষক যে সংগঠনগুলো, এরাই হচ্ছে আসল বদমাশ। এরাও কিন্তু একটা দালাল, মেন দালাল কিন্তু এরাই। যেমন একটা আমরা দেখি, এই যে আজকের পশ্চিমবঙ্গের কলকারখানাগুলো বন্ধ হওয়ার মূল কারণ ছিল ইউনিয়নগুলো, একদম ঠিক সেই ব্যাপারটা কৃষকের মধ্যেও ঘটছে। কৃষক আত্মহত্যা করাটা একটা অ্যাবসার্ড ব্যাপার, কখনোই আত্মহত্যা করা উচিত না। কারণ সে অন্নদাতা, সে ভগবান, তার আত্মহত্যা হবে কেন? তাহলে তো আমাদের সবারই পরোক্ষভাবে মৃত্যু ডেকেই আনছে সে, রাইট। তার আত্মহত্যা হবে কেন? না হয় খুব ভালো ফসল হয়েছে, না হয় খুব খারাপ ফসল হয়েছে, এই তো ব্যাপার। লোন নিয়েছে, লোনের জন্য কাউকে আত্মহত্যা করতে হবে কেন? তাহলে তো নীরব মোদি, বিজয় মালিয়া এদেরকে আগে গিয়ে আত্মহত্যা করা উচিত। বেচারা ভোলা ভালা কৃষক, এরা আত্মহত্যা করছে শুধু ব্যাংকের অত্যাচার।
সহ্য করতে পারবে না। তাহলে স্যার অসম্মানের ভয়। আপনার বক্তব্য থেকে যেটা বেরোলো, একটা সামগ্রিক যে মানে আমাদের সামনে একটা সমাধান বেরিয়ে আসছে, সেটা হচ্ছে কৃষক সমাজকে গোটা ভারতে একত্রিত হতে হবে, ইউনাইটেড হতে হবে। এবং এই যে পদ্ধতিটা বললাম, এই পদ্ধতিটা সবাইকেই কম বেশি করে পালন করতে হবে। কারণ মাঠ থেকে যদি ক্রাইসিস না হয়, ও তুমি প্রাইভেট বলো, মান্ডি হাউস বলো, কোথাও তুমি দাম পাবে না। ঠিক তোর জিনিস তোর পড়ে থাক, পচে যাক। ঠিক 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 তখন সে বাধ্য হয়ে 50 পয়সায়, 8 আনায়, 1 টাকায় সব দিয়ে দেয়। ঠিক। আচ্ছা, এর বাইরে আর কোনো সমাধান সূত্র? এরপরে আরও সমাধান আছে, আরও সমাধান নিশ্চয়ই আছে। সেটা হলো যে ওয়ার্ল্ডের সঙ্গে এদের যুক্ত করে দেওয়া। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সঙ্গে এদেরকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করিয়ে দেওয়া। মানে বিশ্বায়ন করানো, হ্যাঁ, মানে একদম। ভারতের কৃষকদের ব্যবসাটাকে বিশ্বায়িত করা, আরও বিশ্বায়ন করা। সরলভাবে। একদম ওই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নানা রকম পেঁয়াজি ওসব বাদ, পরিষ্কার বিদেশিরা আসবে, তারা মালের দরদাম করবে, এ যে দামটা দেবে তার বাইরে ও কিনতে পারবে না। আমি যে দাম দেবো, আমার কৃষক যে দাম দেবে, সেই দামেই ওকে কিনতে হবে। ঠিক। এইটা যেমন একটা আছে। তার সঙ্গে সঙ্গে আমি বলি, এই যে কৃষকের ঋণ মুকুব, এটা করা কোনোদিনই উচিত নয়। ঋণ ওর থাক, ওর উপরে তুমি আবার ঋণ দাও। কারণ ঋণ মুকুব হয়ে গেলে ও তো ফিরছে, আমরা তো ঋণ মুকুব হয়ে যায়গা। হ্যাঁ, এই একটা ওর ধারণা থেকেই যাবে। ফলে কাজেও কিন্তু হালকাভাবে নেবে সব ব্যাপারটাকে। কিছু ওরা হালকাভাবে নেবে। এই টাকাটা কিন্তু ওরও আছে, আমারও আছে, তোমারও আছে, তারও আছে। যে ঋণ মুকুবটা হয়, আমাদের ট্যাক্সের টাকাতেই তো ওদের ঋণ দেওয়া হয়। ঠিক। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমি কখনোই করব না, যে ঋণ মুকুবটা ওদের আমি করতে দেব না। ঋণের উপরে ঋণ দাও, তাতে ওদের একটা ভয় থাকবে যে আমার ঋণটা কিন্তু বেড়ে যাচ্ছে দিনে দিনে। ঠিক আছে, তাহলে সামগ্রিকভাবে একটা আমরা আরও আছে। বলুন। মোদী সরকার যেটা করলেন, হুম, সেটার প্রথম উচিত ছিল এটা অপশনাল করে দেওয়া। আচ্ছা, এটা অপশনাল করে দেওয়া উচিত ছিল, এবং সেখানে বলা উচিত ছিল যে ঠিক আছে, যারা এটা ইমপ্লিমেন্ট করবে এই লটাকে, তারা কিন্তু অনেক উপকৃত হবে। এবার কী উপকার সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে সেটা বলার দরকার নেই, তাতেই কৃষক সমাজ ঐক্যবদ্ধ হয়ে যেত। আচ্ছা। আরও আছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। গ্রামে শহরের লোকেরা কাজ করতে যায়, কাজ করতে গিয়ে তারা কিন্তু সেই টাকা শহরে এনেই খরচ করে। ফলে গ্রামের অর্থনীতি কিন্তু কোনোদিনই ভালো হতে পারে না। যে স্কুল, কলেজ, অফিস, আদালত গ্রামে তৈরি হয়েছে, সেইখানে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক সপ্তাহে 5 দিন করে থাকতেই হবে। নাহলে গ্রামের ইকোনমি, কৃষকের ইকোনমি কোনো দিন ফ্লারিশ করবে না। মোদী সরকার যতই চেষ্টা করুক, উপর থেকে যতই ওকে টাকা দেওয়া হোক, ও আলটিমেটলি টাকাটা তো ল্যান্ডেই দেবে। ল্যান্ডে দিলে ল্যান্ডের ইনকাম যদি ওইখানে বসে না হয়, তাহলে কিন্তু কখনোই ওদের ইকোনমি ডবল কেন, 3 গুণ কেন, কোনোটাই হবে না। যাই চেষ্টা করুক, 6,000 টাকা করে মাসে, এই বছরে দিক, কিষাণ ক্রেডিট কার্ড দিক, মান্ডি হাউসের উপর নির্ভরতা কম করিয়ে দিক, প্রাইভেট পার্টনারশিপ দিক, আর কৃষকের ফসল মাঠে 10-20% নষ্ট করে দেওয়াই হোক না কেন, যাই করুক, ওটা
তো ওদের তরফ থেকে হবে, কিন্তু সরকারকেও বাধ্য করা উচিত তার কর্মচারীদেরকে ওই সব যেখানে তার চাকরি হবে তার 5 কিলো রেডিয়াসের মধ্যে সপ্তাহে 5 দিন বাধ্যতামূলক থাকতেই হবেই হবে। না হলে কিন্তু এই কৃষকের ইকোনমি কখনো ভালো হবে না, কখনো ভালো হবে না। কৃষক কেন, সবারই। গ্রাম যে বেকার, তার বেকারত্বের 90% কারণ তো এইটাই যে লোকগুলো শহরে চলে আসছে। আরে শহরে আসতে হবে কেন তাকে? ওইখানে যদি এই লোকগুলো থাকতে শুরু করে তাহলে ওখানেই অনেক রকমের কাজের সৃষ্টি হয়, সেই কাজগুলো তাহলে আর সাথে সাথে মানে গ্রাম থেকে শহরে আসার প্রবণতাটা যদি কমে যায়, তাহলে আমাদের শহরগুলো অনেক অনেক পরিকল্পিত শহর পরিকল্পিত এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা খুব যাবে। সুস্থ শহরের শহর তৈরি দূষণও হবে, কমে যাবে। দূষণও কমে যাবে, যেটা উন্নত বিশ্বের দেশে হয়। যাই হোক, আমার এই ক্ষুদ্র মাথাতে যেটুকু এসেছে এগুলো বললাম। আরও যদি আসে পরে পরে আরও অশেষ ধন্যবাদ আপনাদেরকে। সবাইকে জানাই যে এতক্ষণ খুব মূল্যবান মতামত শুনলেন অধ্যাপক অরবিন্দ পাত্রের থেকে। এই মতামতগুলি আমাদের বেহালা সুরদাস ডেভেলপমেন্ট সোসাইটি নামক একটি ইউটিউব চ্যানেল করা হয়েছে। সাথে সাথে সোশ্যাল মিডিয়াতেও আমরা খুব শিগগিরই পা দিয়ে হাঁটাচলা করা শুরু করব। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, আরও ভালো ভালো ভিডিও এখানে উপস্থাপন করা হবে। ধন্যবাদ।